29 আগস্ট থেকে ভারতে শুরু এশিয়া কাপ হকি। নিরাপত্তার সংখ্যায় পাকিস্তানের নাম প্রত্যাহার। আমন্ত্রণ পেলেও কতটা প্রস্তুত বাংলাদেশ, তাই এখন বড় প্রশ্ন। নারী ফুটবলে দারুণ সাফল্য বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়ন ও এএফসির চূড়ান্ত পর্বে উঠে ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপে এগুলো ঋতুপর্ণা সাগরিকারা। ইংল্যান্ড ভারত সিরিজ ড্র হলেও জয় হয়েছে টেস্ট ক্রিকেটের। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে জমজমাট লড়াইয়ের পূর্বাভাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন আব্দুল্লাহ। শুনছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। ভারত পাকিস্তান রাজনৈতিক বিরোধে ক্রীড়াক্ষেত্রে লাভ হয়েছে বাংলাদেশের। ভারতের বিহারের রাজগীরে 29 আগস্ট শুরু হবে 8 দলের হকি এশিয়া কাপ, কিন্তু নিরাপত্তা শঙ্কায় এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। তাতে পাকিস্তানের স্থানে টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে আমন্ত্রণ পেলেও বাংলাদেশ জাতীয় দল এই অল্প সময়ে এশিয়ার সেরা হকি আসরে খেলার জন্য কতটা প্রস্তুত, সেই প্রশ্নটিও যে বড় হয়ে উঠেছে। গত এপ্রিলে ওমানে এশিয়া কাপের বাছাই পর্ব AHF কাপ হকির ফাইনালে উঠতে ব্যর্থ হয় 4 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এশিয়া কাপের 43 বছরের ইতিহাসে প্রথমবার দর্শক হয়ে যায় লাল সবুজের দল। তবে তাদের ভাগ্যে লেখা ছিল ভিন্ন কিছু। এবারের এশিয়া কাপের মঞ্চে দেখা যাবে বাংলাদেশকে। আগামী 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগীরে হবে এশিয়া কাপ হকি। নিরাপত্তা ঝুঁকিতে 8 দলের এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারতীয় হকি ফেডারেশন আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। এশিয়া কাপ তো হলে অগস্ট মাসের 29 তারিখে খেলা শুরু। এটাতে আমরা কোয়ালিফাই করি নাই, আমরা তো স্ট্যান্ড বাই আছি। আমাদেরকে ওরা মেল দিছে তোমাদেরকে যদি ডাকা হয় তোমরা কি খেলবে, আমরা বলছি হ্যাঁ খেলবো। যেদিন খবর পাইছি ওই দিন কিন্তু আমরা বসে সব কিছু সেট করে রাখছি। এই প্লেয়ার আছে, এখান থেকে আমরা কাকে ওখানে শিফট করব, মানে ক্যাম্পে, ওটা একটা ছোটো ক্যাম্পেই ধরি, ওই শিফট করব। এখানে একটা চেঞ্জ ওভার হবে, ওখানে একটা অ্যাড হবে। ভারতের সাথে পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে দেশটির হকি দলের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা। ভারতের পক্ষ থেকে কোনো বাধা না থাকলেও অনিচ্ছা প্রকাশ করে পাকিস্তান হকি ফেডারেশন। প্রস্তাব দেয় ভেন্যু পরিবর্তনের। পরে টুর্নামেন্টে খেলতে আগ্রহী হয়ে ভিসার জন্য আবেদন করে পাকিস্তান দল। কিন্তু ভারত সরকারের স্পষ্ট অনুমতি ছাড়া কোনো ক্রীড়া দল ভারতে না যাওয়ার নির্দেশনা দেয় পাকিস্তান সরকার। এরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়া কাপে না খেলার কথা আনুষ্ঠানিকভাবে এশিয়ান হকি ফেডারেশনকে জানায় PHF। এর ফলে পাকিস্তান জুনিয়র দলও সমস্যায় পড়তে পারে। আগামী নভেম্বরে ভারতের চেন্নাই ও মাদুরাই হবে যুব হকি বিশ্বকাপ। 12তম এশিয়া কাপ হকিতে খেলবে স্বাগতিক ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, ওমান ও চাইনিজ তাইপে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল যোগ্যতা অর্জন করবে হকি বিশ্বকাপে খেলার। 2026 সালে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হবে বিশ্বকাপ হকি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবলের পতাকা মেয়েদের হাতে। সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জয়, AFC ফুটবলে প্রথমবার চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন। বয়স শ্রেণীতে একের পর এক সাফল্যের নারী ফুটবলে অন্য উচ্চতায় পৌঁছেছে লাল সবুজের দেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 1 লাফে 24 ধাপ এগোনো সেই সত্যিই তুলে ধরে। ফিফা র্যাঙ্কিংয়ে এবার সবচেয়ে বেশি উন্নতি করা দল বাংলাদেশ নারী ফুটবল। ছেলেদের ব্যর্থতার মাঝে মেয়েদের এই সাফল্য বাংলাদেশ ফুটবলকে বারবার গর্বিত করেছে। ঋতুপর্ণা, সাগরিকা, আফিদা সহ দেশের সকল নারী ফুটবলারদেরকে অনেক অনেক অভিনন্দন। লাওসে AFC অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পায় আফিদারা। সাগরিকার জোড়া গোলে হারায় স্বাগতিকদের উজ্জীবিত পিটার বাটলারের শিষ্যরা। এইচ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ তিমুর লিস্তের বিপক্ষে। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা। তিমুর লিস্ত থেকে হারতে পারলে টানা 2 জয়ে রানার্স আপ নিশ্চিত হবে বাংলাদেশের। গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 9-0 গোলে হেরেছিল তিমুর লিস্তে। তবে এই ম্যাচে গোলের হিসাবটাও মাথায় রাখতে হচ্ছে বাটলারের দলকে। সেরা 3 রানার্স আপে থাকার সম্ভাবনা জোরালো করতে ম্যাচটিতে জিততে হবে বেশ বড় ব্যবধানে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ ফুটবলে দুবারের চ্যাম্পিয়ন শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। লাওসে বাছাই পর্ব টপকে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য লাল সবুজের মেয়েদের। বাছাই পর্বে 8 গ্রুপে খেলছে 33টি দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ দল খেলবে চূড়ান্ত পর্বে। বাছাই পর্বে এইচ গ্রুপে খেলা বাংলাদেশ টেবিলের শীর্ষে থাকতে পারলে গর্বে ইতিহাস। দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। আগামী বছর 1 থেকে 18 এপ্রিল
থাইল্যান্ডে হবে AFC অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ। লড়বে 12টি দল, সেরা 4 দল খেলবে পোল্যান্ডে অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপ ফুটবলে। এদিকে মিয়ানমারে সিনিয়রদের AFC এশিয়ান কাপ বাছাইয়ে অসাধারণ নৈপুণ্যের পুরস্কার হিসেবে ফিফার সর্বশেষ নারী ফুটবল র্যাঙ্কিংয়ে দুর্দান্ত উন্নতি করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 128 থেকে নতুন র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে 104তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। ইংল্যান্ড ভারতের মধ্যে দুর্দান্ত একটি সিরিজ শেষ হলো। সিরিজ 2-2-এ ড্র হওয়ায় ইংল্যান্ড বা ভারত কেউই জিতেনি। তবে হ্যাঁ, এই সিরিজে জয় হয়েছে টেস্ট ক্রিকেটের। 5টি টেস্টই পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে এবং 4টিতেই রেজাল্ট হয়েছে। সিরিজের শেষটা হয়েছে অসামান্য উত্তাপ ও উত্তেজনা ছড়িয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র যে বেশ উত্তেজনা ছড়াবে তা এই সিরিজেই পরিষ্কার। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে হারিয়ে দারুণ শুরু অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ 2-2-এ ড্র এবং ওভালে শেষ টেস্টে নাটকীয়ভাবে জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে ভারত। সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ের 4র্থ স্থানে ছিল গিল সিরাজরা, কিন্তু ওভাল টেস্টে জয় 12 পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে 4-এ নামিয়ে ভারত উঠেছে 3 নম্বরে। শুভমান গিলের দল 5 টেস্ট খেলে 2 জয় 2 পরাজয় 1 ড্র নিয়ে 28 পয়েন্ট অর্জন করেছে। আর ইংল্যান্ড 5 টেস্ট খেলে 26 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে নেমেছে। তবে ওয়েস্ট ইন্ডিজে 3 টেস্টে জিতে শতভাগ সাফল্যে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে 2 টেস্ট খেলে 1 জয় এবং 1 ড্রতে 16 পয়েন্ট পেলেও শতাংশের পয়েন্ট ক্যালকুলেশনে 66.67 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। 2025 থেকে 2027 টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ টেস্ট খেলছে মাত্র 2টি, তাতে একটিতে পরাজিত এবং একটিতে ড্র করে 4 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। অন্যদিকে সর্বশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকা সহ পাকিস্তান, নিউজিল্যান্ড এই চক্রে এখনও কোনো টেস্ট খেলেনি। আর ওয়েস্ট ইন্ডিজ 3 টেস্ট খেললেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ায় তাদের পয়েন্ট 0। বিরাট কোহলি, রোহিত শর্মা না শুভমান গিল? ভারতীয় টেস্ট অধিনায়কত্বের শুরুতে কে সেরা? এই বিতর্কে ভারতীয় ক্রিকেট এখন দ্বিধা বিভক্ত। ইংল্যান্ডের তৃতীয় টেস্ট পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে প্রশংসিত হলেও গিলকে রক্ষণাত্মক অধিনায়কই মনে হচ্ছিল, বরং কোহলিকে অনেক বেশি আক্রমণাত্মক এবং রোহিত শর্মাকে খুবই বিচক্ষণ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু ওভাল টেস্ট জিতে জ্যাকপট মেরে দিয়েছেন গিল। ইংল্যান্ডে সিরিজ ড্র করে গিল এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় অধিনায়কের আসনে বসে গেছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মার পর শুভমান গিল ভারতের সর্বশেষ 3 টেস্ট অধিনায়ক। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে গিলের। অনেকটা নতুন দল নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছে গিলের ভারত। নাটকীয়ভাবে শেষ ম্যাচটি জিতে 5 ম্যাচের অ্যাওয়ে সিরিজ 2-2-এ ড্র করে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। শুধু নেতৃত্বই নয়, ব্যাট হাতেও দারুণ খেলেছেন গিল। তাতে অনেক দিন ধরেই আলোচনায় থাকবেন ভারতের এই নতুন টেস্ট অধিনায়ক। সিরিজে 10 ইনিংসে 4 সেঞ্চুরি নিয়ে রান করেছেন 754, যা এক সিরিজে ভারতীয় কোনো ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। কোনো টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা সুনীল গাভাস্কারের 774 রান। 1971 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের রেকর্ডটা গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার। গিল অবশ্য সফরকারী কোনো অধিনায়কের টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড নিয়েই বাড়ি ফিরেছেন। অধিনায়ক হিসাবে এক সিরিজে এর চেয়ে বেশি রান আছে শুধু অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের 810। তবে অধিনায়ক হিসাবে এক সিরিজে সবচেয়ে বেশি 4 সেঞ্চুরির রেকর্ডটা ঠিকই নিজের করে নিয়েছেন গিল। আর কোহলি ও রোহিতের সঙ্গে তুলনা করলে ভারতীয় কোনো অধিনায়কের প্রথম সিরিজে গিলের পারফরম্যান্সটা শুধু চমকপ্রদ নয়, 2 পূর্বসূরির চেয়ে যোজন বেশিও। 2014 সালের অ্যাডিলেড টেস্টে মহেন্দ্র সিং ধোনির চোটের কারণে প্রথমবার ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান কোহলি। ম্যাচটি 48 রানে হেরেছিল ভারত, তবে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কোহলি। করেছিলেন দুর্দান্ত জোড়া সেঞ্চুরি। প্রথম ইনিংসে 115, দ্বিতীয় ইনিংসে 141 রান। 4 ম্যাচের সিরিজটি ভারত হারে 2-0 ব্যবধানে। ওই সিরিজে শুধু একটি ম্যাচে অধিনায়কত্ব করা কোহলি 8 ইনিংসে 692 রান করে হয়েছিলেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কোহলি প্রথম পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট অধিনায়ক হিসেবে আসেন 2015 সালের শ্রীলঙ্কা সফরে। সেখানে ভারত জয় পায় 2-1 ব্যবধানে। 6 ইনিংসে 233 রান করেছিলেন কোহলি,
যার মধ্যে একটি সেঞ্চুরির সঙ্গে একটি 50 ছিল তার। রোহিত শর্মার টেস্ট অধ্যায় শুরু 2022 সালে। তার শুরুটাও হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেক ইনিংসে রোহিত করেন 29 রান। 2 ম্যাচের সিরিজে 3 ইনিংস ব্যাটিং করে রান ছিল তার মাত্র 90। দেশের মাটিতে ভারত সিরিজটি জিতেছিল 2-0 ব্যবধানে। পরিসংখ্যান বলছে ভারতের অধিনায়ক হিসাবে অভিষেক টেস্ট সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মার তুলনায় অনেক বেশি ভালো পারফর্ম করেছেন শুভমান গিল। 140 কোটি ক্রিকেট পাগল ভারতবাসীর প্রত্যাশার চাপ নিয়ে 25 বছরের এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান পরের সিরিজে কি করেন তা দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। নতুন মৌসুমে দল বদলে প্রায় 4,500 কোটি টাকা খরচ করেছে লিভারপুল। 13 জন খেলোয়াড় কিনতেই এই অর্থ ব্যয় করেছে অলরেডরা। তবে 8 জন খেলোয়াড় বিক্রি করে অর্ধেক অর্থ উঠিয়েও এনেছে গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। শুধু মাঠে নয়, ফুটবলার কেনা বেচায়ও সফল লিভারপুল। এবার অ্যানফিল্ড ছেড়ে যাচ্ছেন ডারউইন নুনেজ। উরুগুয়ের ফরওয়ার্ডকে সৌদি ক্লাব আল হিলালে বিক্রি করে বড় অঙ্কের অর্থই আয় করতে চলেছে এই লিভারপুল। নুনেজকে নিয়ে লিভারপুল এবং আল হিলালের মধ্যে চুক্তিটা এখনও চূড়ান্ত হয়নি। তবে ইএসপিএন জানিয়েছে 26 বছরের উরুগুয়ান তারকার সৌদি ক্লাবটিতে যাওয়া এক প্রকার নিশ্চিত হয়ে আছে। দুই ক্লাবের মধ্যে চুক্তিটা হচ্ছে 53 মিলিয়ন ইউরোর। ইংলিশ মিডিয়ার খবর, লিভারপুল রাজি হয়েছে উরুগুয়ের ফরওয়ার্ডকে ছেড়ে দিতে। 2022 সালে গ্রীষ্মে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে 64 মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন নুনেজ। গত 3 মৌসুমে অলরেডদের জার্সি গায়ে উরুগুয়ের স্ট্রাইকার খেলেছেন 143 ম্যাচ, গোল করেছেন 40টি। তবে গত মৌসুমে লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে নুনেজের তেমন কোনো অবদান ছিল না। ফর্ম ছিল বেশ হতাশাজনক। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র 7টি গোল করেছিলেন তিনি। লুইজ দিয়াজের পর দারুইন নুনেজ ক্লাব ছেড়ে দিলে ফরওয়ার্ড লাইন নিয়ে দুশ্চিন্তাতেই পড়তে হয় লিভারপুল কোচ আর্নে স্লটকে। এরই মধ্যে শোনা যাচ্ছে দলটির ইতালিয়ান উইঙ্গার ফেডেরিকো চিয়েসাও ক্লাব ছাড়ার তোড়জোড় করছেন। লিওনেল মেসি, ডিপল, লুইস সুয়ারেজ, জার্ডি আলবা বা অন্য কেউ নন। মেজর লিগ সকার ইতিহাসে এখন সবচেয়ে দামি তারকা একজন এশিয়ান, আরও ভালোভাবে বললে একজন দক্ষিণ কোরিয়ান। রেকর্ড ট্রান্সফার ফিতে টটেনহাম হটস্পার থেকে সন হিউং মিনকে দলে টেনেছে লস অ্যাঞ্জেলস এএফসি। টাকার অঙ্কটা $26.5 মিলিয়ন। তাতেই MLS-এ সবচেয়ে দামি তারকা এখন এশিয়ান ফুটবলের গর্ব দক্ষিণ কোরিয়ান অধিনায়ক এই সন। টটেনহাম এবং লস অ্যাঞ্জেলস দুই ক্লাবের কেউই দক্ষিণ কোরিয়ান ফরওয়ার্ডের ট্রান্সফার ফি খোলসা করেনি। ফুটবল পডকাস্ট দ্য অ্যাথলেটিক এর রিপোর্ট থেকে টাকার অঙ্কটা জানা গেছে। 2015 সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহামে যোগ দেন সন হিউ মিন। গত মে মাসে তার অধিনায়কত্বেই উত্তর লন্ডনের ক্লাবটি উয়েফা ইউরোপা লিগ জিতে 17 বছরে তাদের প্রথম শিরোপার স্বাদ নেন। ফাইনালে স্বদেশীয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারায় টটেনহাম। এর আগে সনের নৈপুণ্যে 2019 সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলে রানার্স আপ হয়েছে এই টটেনহাম। 10 বছরে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 454 ম্যাচ খেলেন 33 বছরের এই অভিজ্ঞ ফরওয়ার্ড। গোল করেন ক্লাব রেকর্ড 173টি। 2021-22 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে জেতেন সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। দক্ষিণ কোরিয়ার জাতীয় দলে 2010 সালে অভিষেক হওয়া সন হিউং মিন এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন 134টি ম্যাচ, গোল করেছেন 51টি। টটেনহ্যাম মাতিয়ে দক্ষিণ কোরিয়ার এই লিজেন্ড এখন যুক্তরাষ্ট্রের ফুটবল মাতিয়ে তুলতে প্রস্তুত। 1996 সালে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরুষ দলের অবস্থান ছিল 110। এদেশের ফুটবল ইতিহাসে পুরুষ ফুটবলে এটি সেরা র্যাঙ্কিং। কিন্তু দুর্ভাগ্য, বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছেলেদের অবস্থান 184তম। হামজা চৌধুরী, সমিত সোমদের এনেও ফুটবলে পতন ঠেকানো যাচ্ছে না। কিন্তু নারী ফুটবলে ভিন্ন চিত্র বাংলাদেশের। দক্ষিণ এশিয়ান ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে সাবিনা, তহুরা আর মারিয়ারা। এবার ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি, সাফল্যের সোনা রোদে ভেসে নারী ফুটবলে বাংলাদেশ আরও এগিয়ে যাক, এমনটাই কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।